জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ শোনাব প্রাঙ্গণ পত্রিকা আয়োজিত অডিও বুক কন্টেস্ট থেকে বেছে নেওয়া আজকের গপ্প কোণে দেখার কাহিনী। রচনা আশিস চক্রবর্তী, নির্দেশনা ও গল্প পাঠে আমি ইন্দ্র। অন্যান্য চরিত্রে কৃষ্ণেন্দু, আরফান, সোনিয়া, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে আজকের গপ্প কোণে দেখার কাহিনী। শনিবার দিন দুপুরের ভাত ঘুমের জন্য রেডি হচ্ছি, এমন সময় পুলকের ফোন। রিসিভ করতেই ও নরম গলায় বলল, ভাই একটা মেয়ে দেখতে যাব, তুই একটু চল না প্লিজ। না করিস না। আবদারটা বেশ জোরালো ছিল। আমি জিজ্ঞাসা করলাম, সে ঠিক আছে, কিন্তু মেয়ে দেখতে যাবি কোথায়? রাজধরপুর। রাস্তায় বেরিয়ে জানতে পারলাম ওর নিযুক্ত করা পুরনো ঘটক আনন্দ সেই এই মেয়ের বাড়ির খোঁজটা দিয়েছে। ভাগীরথী নদীর ওপারে সে অপেক্ষা করছে। ঘাট পার করে যথারীতি আনন্দ ঘটকের সঙ্গে দেখা। তারপর সে বলল, চলুন চলুন চলুন, আর দেরি করা চলে না, আলো তো প্রায় ফুরিয়ে এলো। মেয়ের বাড়ির কেউ নিতে আসেনি? না, ওদের আগে থেকে জানাইনি তো। আপনার কথা মতো হঠাৎ গিয়ে মেয়ের বাড়ি উঠবো। যে অবস্থায় আছে সেই অবস্থাতেই মেয়ে দেখলে আসল রূপ দেখতে পাবেন। বুদ্ধিটা ভালো, এতে বিশেষ সাজগোজের আর সুযোগ পাবে না, কি বলেন? পাকা রাস্তা ছাড়িয়ে ক্রমশ একটা কাঁচা রাস্তা, তারপর জমির আল ধরে এগোতে থাকলাম। ধীরে ধীরে সে আলো যেন শেষ হয়ে এলো। এদিকটায় খুব একটা লোকজন চোখে পড়ল না। কতক্ষণ যে হেঁটে চলেছিলাম জানি না। ক্রমশ ধৈর্যহারা হতেই আনন্দ ঘটক বলল, ওই দেখুন, এসে পড়েছি। আমি আর পুলক দিনের কমে আসা আলোতে দেখলাম এক রাশ গাছগাছালির ফাঁকে একটা বাড়ি। কাছে এগিয়ে যেতেই দেখি বেশ পুরনো, তবে পাকা বাড়ি। খানিকটা তফাতে একটা ভরা পুকুর। ঘরের পেছনটায় বাঁশঝাড়গুলো কালো মেঘের মতো ছেয়ে আছে চারিদিকে। আশেপাশে তেমন কোনো বাড়ি নেই। দুজনে একটু দূরেই দাঁড়িয়ে রইলাম। আনন্দ ঘটক এগিয়ে গিয়ে সদর দরজার সামনে দাঁড়িয়ে বলল, ধীমানদা, ও ধীমানদা, বাড়িতে আছো নাকি হে? অনেকক্ষণ কোনো সাড়া শব্দ নেই। এবার দরজার কড়া নাড়তে নাড়তে আনন্দ ঘটক বলল, ও ধীমানদা, আরে দরজাটা একবার খোলো, দেখো কাদের নিয়ে এসেছি। অন্ধকারময় ঘরটায় একটা সূক্ষ্ম আলো জ্বলে উঠল। স্বচ্ছ নয়, বেশ মিটমিটে। তারপর দরজা খুলে গেল। একটা গাল ছড়ানো হাসি মুখে এক ভদ্রলোক বাইরে বেরিয়ে এলেন। আরে আরে আনন্দ যে একদিন পরে তা পাত্র এনেছো নাকি? হ্যাঁ, আনন্দ ঘটক খুব আস্তে আমাদের দিকে চেয়ে কি একটা বলতেই ভদ্রলোক মাজা কুঁজো করে হাত জোড়ো করে ছুটে এগিয়ে এলেন। আরে আরে দূরে দাঁড়িয়ে কেন? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। এদিকে বাবু, আমার একটু অন্ধকার, আপনারা শহরের মানুষ, একটু মানিয়ে নেবেন। আনন্দ ঘটক এবার এসে আমাদের বুঝিয়ে দিল, ইনিই হলেন মেয়ের বাবা ধীমানবাবু। দিনের আলো তখন প্রায় শেষের দিকে। একটা ঘরে আমাদের বসতে দিয়ে ধীমানবাবু অন্য ঘরে চলে গেলেন। সেই ফাঁকে এই সময়টা যে মেয়ে দেখার জন্য উপযুক্ত নয় সে ব্যাপারে আনন্দ ঘটককে বলতেই সে বলল, অন্য একদিন নয়, সকাল সকাল এসে দেখে যাবেন। পুলকের যেন আর তর্স হয় না। এর মধ্যে ধীমানবাবু ফিরে এলেন। তারপর কাঁচুমাচু হয়ে বললেন, বুঝতেই তো পারছেন, পাড়া গায়ে হঠাৎ করে কেউ এসে বললে সব জোগাড় যন্ত্র করতে একটু অসুবিধেই হয়। এখন কি দিয়ে যে আপনাদের সম্মান রক্ষা করি, একটু চা চলবে কি? আরে না 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 না, সেসবের দরকার নেই, আমরা সব খেয়েই এসেছি। আপনি যদি একটু ওই তাড়াতাড়ি মেয়ে দেখার ব্যবস্থা করেন ভালো হয় আর কি। আমাদের আবার এতটা রাস্তা ফিরে যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এক্ষুনি মেয়েকে পাঠাচ্ছি।
আমাদের মধ্যে ওই পাত্রটিকে? আনন্দ ঘটক পুলকের দিকে আঙুল দেখিয়ে বলল, ইনি হলেন পাত্র। বাবা 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 বাবা, বেশ বেশ বেশ। বলে ধীমানবাবু বেরিয়ে গেলেন ঘর থেকে। ঘরের ভেতর হলদে কৃপণ একটা আলো ছেয়ে আছে। সেই আলোয় ঠোক্কর খেতে খেতে ঘুরপাক খাচ্ছে কয়েকটা শ্যামা পোকা। পুলকের মনে একটা উত্তেজনা কাজ করছে, সেটা ওর মুখ চোখ দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আনন্দ ঘটক নিজের খেয়ালেই সঙ্গে আনা হাতব্যাগ থেকে একটা ছোট্ট নোটবুক বের করে তাতে কী সব হিজিবিজি লিখে যাচ্ছে। চারিদিকটা বেশ থমথমে। খানিক বাদেই বাড়ির সদর দরজাটা শব্দ করে খুলে গেল। জানালার ফাঁক দিয়ে বুজে আসা আলোতে দেখলাম ধীমানবাবু হেঁটে গেলেন পুকুর পাড়টার দিকে। তারপর খুব ধীরে নেমে গেলেন একদম জলের কাছে। পরক্ষণেই জলের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করতে করতে বললেন, শেফালি, শেফালি, মা শেফালি, একবার আয় তো মা। এইভাবে বার কতেক ডাকার পর পরিবেশটার একটু বদল হলো। একটা ঝোড়ো হাওয়া ঘরের পেছনের বাঁশ গাছগুলোকে কুঁজো করে দিয়ে ছুটে গেল। সেই মুহূর্তে একটা পেঁচা চেঁচিয়ে উঠল গাছের কোনো একটা ফোকর থেকে। পুলক বলল, এই রে, ঝড় আসছে মনে হয়। আমি কিন্তু তখনও চেয়ে আছি জানালাটার বাইরে। হাওয়ার বেগ এখন আর নেই। হঠাৎ শুনলাম জলের ছলাৎ ছলাৎ শব্দ। পুকুরের জলে যেন পাক ধরেছে এবার। ধীরে ধীরে শব্দটা বেড়ে গিয়ে আমাদের কাছে এগিয়ে আসতে লাগলো। আবছা আলোতেই দেখলাম ধীমানবাবুর সঙ্গে পুকুর পাড় থেকে উঠে এলো আরেকজন স্বাস্থ্যবতী স্থূলকায় মেয়ে মানুষ। থপ থপ করে ভারী পা ফেলে খুব ধীরে ঘরের মধ্যে প্রবেশ করলো সে। দৃশ্যটা নিয়ে আমি যখন ভাবছি তার মধ্যেই দেখলাম ধীমানবাবু আরও একবার ঘরে এলেন এবং হাসি মুখে তিনি বললেন, আর চিন্তা করবেন না, শাড়িটা জড়িয়ে এক্ষুনি এসে পড়বে আমার মেয়ে, আর আপনাদের সময় নষ্ট হবে না। কথা শেষ হতেই দেখি মাথা নিচু করে সেই স্থূলকায় মেয়েটি স্লথ গতিতে হাজির। সামনে রাখা একটা কাঠের চেয়ারে বসতেই দেখলাম হালকা একটা জলের রেখা মেয়েটির শরীর থেকে যেন চুইয়ে চুইয়ে মেঝেতে গড়িয়ে চলেছে। এই মেয়েটি কি তাহলে ভর সন্ধেবেলায় পুকুরে সাঁতার কাটছিল? অবশ্য বিকেলের দিকে গা ধোয়ার বাতিক অনেকেরই থাকে, সেই রকম কি? তবে মেয়েটির হাবভাব আমার অনেকটাই অন্যরকম ঠেকছে। এই সমস্ত কিছু তখন মনের মধ্যে আউড়ে চলেছি। হঠাৎ ভাবনা কেটে গেল পুলকের একটা কনুইয়ের গুঁতোয়। ওর দিকে তাকাতেই দেখি ও সম্মতিসূচক মাথা নাড়ছে। ধীমানবাবু দরজার কোণায় দাঁড়িয়ে। আনন্দ ঘটক মেয়ের দিকে না তাকিয়েই পুলক আর আমায় একটা ইশারা করে তারপর উঁচু গলায় বলল, আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে করে নিন। মেয়েটির শরীরের যেটুকু অংশ দেখা যাচ্ছে তা অস্বাভাবিক রকমের সাদা। এতটাই সাদা যে তাকে ফ্যাকাশে বলা চলে। হাতের চামড়ার ভেতর থেকে শিরা রেখা যেন ফুটে বেরোচ্ছে। মুখটা মাটির দিকে নামানো, ছাড়া চুলগুলোর গোড়া থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সমস্ত শরীরটা অস্বাভাবিক রকমের ফোলা। গাল দুটোর দিকে তাকালেই মনে হচ্ছে মুখের ভেতরে যেন কিছু একটা ঢোকানো রয়েছে। তবে পান চেবানোর অভ্যেস থাকলেও থাকতে পারে। তবে একটা বিষয়, সর্বাঙ্গে যে জলের একটা প্রলেপ রয়েছে সেটা এক নজরেই চোখে পড়েছিল আমার। অর্থাৎ মেয়েটি এইমাত্র স্নান সেরে তাড়াহুড়ো করে ভালো করে গা না মুছেই শাড়িটা কোনো রকমে জড়িয়ে আমাদের সামনে এসে বসে গেছে। তবে এই ব্যাপারে দোষটা কিন্তু আমাদেরই, কারণ আমরাই মেয়ে দেখার জন্য তাড়া দিয়েছি ধীমানবাবুকে। তবে কিন্তু পুলকের তাকে পছন্দ হয়েছে। তোমার নাম কি? সলজ্জে জানতে চাইল পুলক। মেয়েটি ঘাড় মাথা কিছুই তুলল না, এমনকি উত্তরটাও দিল না।
ধীমানবাবু খানিক হেসে বললেন, ও বড় লাজুক বাবু। লজ্জা কি মা, তোমার নামটা বলে দাও, বলে দাও, বলে দাও। প্রায় সকলের নজর ওদিকেই। ধীরে ধীরে মেয়েটি মুখ তুলে বলে উঠল, আর অমনি ওর নাক মুখ দিয়ে গবগবিয়ে জল ছলকে ছলকে পড়ে ছিটকে গোটা ঘর দোর ভরে গেল। সঙ্গে সঙ্গে ধীমানবাবু বলে উঠলেন, এ কি হচ্ছে মা, আবার দুষ্টুমি করছো? আনন্দ ঘটককে দেখি উঠে দাঁড়িয়ে পড়েছে। পুলকের চোখ মুখ বিশ্রী রকমের কুঁচকে গেছে। আমি থ বনে গেছি। এটা ঘটলটা কি, সেটা কিন্তু সবার অজানা। এ কাকে দেখতে নিয়ে এসেছে ঘটক? মানুষের শরীরে জল জমে গিয়ে অসুখ করেছে এমনটা হামেশাই শোনা যায়, কিন্তু এর শরীর থেকে জল ঝরে পড়ছে, এরকম বিরল রোগ তো দেখিনি। পুলক বিস্ফারিত চোখ নিয়ে আমাকে কেবল উঠে পড়ার ইশারা করছে। আমরা দুজনেই অপ্রস্তুত হয়ে পড়তেই মেয়েটি টান হয়ে দাঁড়িয়ে পড়ল। তবে ঘাড়টা কিন্তু তখনও মাটির দিকে নোয়ানো। তারপর সে মুখ তুলে বলল, চলে যাচ্ছেন? কথাটা বলার সাথে সাথেই আবার গবগবিয়ে জল বেরিয়ে এলো। তার সঙ্গে সঙ্গে চোখের দিকে তাকাতেই দেখি ক্রমশ ঝুলে বেরিয়ে পড়া স্থির একজোড়া চোখের মণি সাদা মার্বেলের মতো জল করছে। দাঁতের সার আকারে বেড়ে গিয়ে ওষ্ঠ অধর পেরিয়ে বাইরে প্রসারিত, আর বিকট রকমের কালো। জিভ থুতনি পেরিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছে। আনন্দ ঘটক হাতের খাতাপত্র চেয়ার উল্টে ফেলে তীব্র চিৎকার করে বাইরে দরজার দিকে ছুটে বেরিয়ে গেল। তারপর দেখি তীব্র গোঙানি ছেড়ে পুলক চৌকির একধারে জ্ঞান হারিয়ে পড়ে গেল। দরজার সামনে থেকে ধীমানবাবু উধাও। আমার বুকের ভেতর তখন হাঁপড় চলছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। একটু একটু করে সরতে সরতে পিছিয়ে গিয়ে দেওয়ালে ঠেকে গেলাম। হাত পা বুঝি অসাড় হয়ে আসছে আমার। শরীরের ঘাম তখন জামা কাপড় সব ভিজিয়ে ফেলেছে। জ্ঞানশূন্য কেন হয়ে পড়েছিলাম জানি না। মেয়েটি হঠাৎ দেখলাম মাথা নাড়িয়ে আগের মতোই মুখ দিয়ে জল ছড়িয়ে ভয়ঙ্কর শব্দে খিলখিলিয়ে হেসে উঠল। চুলের ঝাপটায় বিন্দু বিন্দু জলের রাশি আমার সর্বাঙ্গ ভিজিয়ে দিল। আমি ভয়ে আঁতকে উঠলাম। কুৎসিত চেহারার সেই মেয়েটি বিভৎস মুখ বিকৃত করে বলল, আমায় কে বিয়ে করতে চায়? আমি ঢোক গিলতে গিলতে জ্ঞানহীন পুলকের দিকে চাইতেই মেয়েটি খানিকক্ষণ চুপ করে থেকে আবার সেই কুৎসিত শব্দে হেসে উঠল। তার প্রতি কথায় জল ঝরে পড়ছে। তারপর আমার দিকে চেয়ে সে হাসি থামিয়ে বলল, ওকে আমার খুব পছন্দ হয়েছে। হঠাৎ সেই ভয়াল মুখে কেমন একটা আতঙ্কের ছাপ নামিয়ে সে বলল, বিয়ে করব বলে। আমাকে ছেড়েও যাবে না তো? আমি এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে এমন অদ্ভুত প্রশ্ন শুনে আড়ষ্ট হাত পা নিয়ে জড় পদার্থের মতো কেবল নিরুত্তর হয়ে দাঁড়িয়ে রইলাম। শেফালি খোলা জানালার দিকে চেয়ে বলল, জানেন, আমার অনেক আগেই বিয়ে হয়ে যেত। হয়নি, ভাগ্যের দোষ। বরযাত্রীর গাড়ি বিয়ের দিন আর এলো না। কোনো খোঁজ খবর কিছুই দিল না। আমি লগ্নভ্রষ্টা হলাম। এরপর কেউ আমাকে বিয়ে করতে রাজি হয়নি। গ্রামের লোকজন আমাকে ডাইনি বলে ডাকতো। আমি নাকি ওদের খেয়েছি। পথে ঘাটে বেরোনো বন্ধ হয়ে যায় আমার। সারাদিন পুকুর পাড়ে বসে থাকতাম আর কাঁদতাম। ওই পুকুরের জল আমার চোখের জলের সঙ্গে মিশে গিয়েছিল একদিন। এতটা কথা বলে শেফালি চোখ বুজল। এতক্ষণ কথা বলার সময় ওর মুখ থেকে যে জল খসে পড়ছে, তাতে মেঝেতে জলের আস্তরণ জমে গেছে। আমার হাত পা সিটিয়ে গিয়ে কেবল মনে হচ্ছে এই বুঝি আমি পড়ে গিয়ে জ্ঞান হারাবো। পুলকের কোনো সারা শব্দ নেই। আমি আমার আড়ষ্ট শরীরটাকে দেওয়ালে ঠেসে
একটু একটু করে অতি সন্তর্পণে চৌকাঠ ডিঙিয়ে বাইরে বেরিয়েই দেখি বারান্দার ছাদ থেকে ঘাড় লটকে ধীমানবাবুর দেহটা ঝুলছে। আচমকা বুকটা কেঁপে উঠে হঠাৎ করে গলাটা দেবে আসলো। একটা ভারী পাথর যেন আমার পাঁজরের ওপর কেউ রেখে দিয়েছে, এরকম একটা অনুভূতি হচ্ছে এখন। তৎক্ষণাৎ ফাঁস লাগানো মৃতদেহটা এক ঝটকায় আমার চোখের সামনে থেকে হঠাৎ উধাও। তারপর হঠাৎ সেই আগের মতো করে তিনি বলে উঠলেন, বলছি চলে যাচ্ছেন? একবার ওর মুখের দিকে তাকিয়ে দেখুন, পছন্দ হবেই। যান না, আরেকবার দেখে আসুন। যান যান। শরীরের রক্ত শীতল হয়ে গিয়ে দাঁড়িয়েই রয়েছি কেবল। পায়ের যে বল ফুরিয়ে গেছে তা বেশ টের পাচ্ছি। শেফালি ঘর থেকে এবার ডুকরে ইনিয়ে বিনিয়ে কেঁদে উঠল। স্পষ্ট শুনতে পেলাম কান্নার শব্দের সাথে সাথে জল ছিটিয়ে ছিটিয়ে পড়ছে গোটা ঘর জুড়ে। গাঢ় অন্ধকার নেমে আসতে লাগলো চোখের সামনে। জ্ঞানশূন্য হতে হতে শুনলাম অনেক লোকের গজগজানি। সেই কোলাহল শুনে মুহূর্তের মধ্যে শেফালি ঘর থেকে প্রায় হাওয়ার বেগে বেরিয়ে অন্ধকারে পুকুরের জলে শব্দ করে ঝাঁপিয়ে পড়ল। চোখ যখন খুলল দেখলাম গ্রামের মন্দিরের মেঝেতে শুয়ে রয়েছি। চারিদিকে লোকজন গমগম করছে। পুলকের এখনও জ্ঞান ফেরেনি। আনন্দ ঘটক পালিয়ে গিয়ে এনাদের ডেকে এনেছে। এখন সে দেওয়ালে হেলান দিয়ে মাথা নিচু করে বসে রয়েছে। গ্রামের একজন লোক মুখের সামনে এসে দাঁড়িয়ে বলল, এই পোড়া বাড়িতে রাতের অন্ধকারে কি করতে গিয়েছিলেন? খুব কষ্টে উত্তর দিলাম আমি, মেয়ে দেখতে। মেয়ে দেখতে? ওই নির্জন পরিত্যক্ত বাড়িতে? ওখানে তো কেউ থাকে না। আরেকজন প্রায় আশ্চর্য হয়ে বলল, সত্যি করে বলো তো, ওখানে কি কিছু দেখেছিলে নাকি? আমি মাজা অবধি নিজেকে তুলে সমস্ত ঘটনাটা বলতেই গ্রাম শুদ্ধ লোক সর্বনাশ বলে চেঁচিয়ে উঠল। তারপর বয়স্ক লোকটা আবার বলল, জানো তো, এককালে ওই বাড়িতে ধীমান ও তার মেয়ে শেফালি থাকতো। হতভাগী মেয়েটার কপাল এতটাই খারাপ যে বিয়ের রাতে আর বরযাত্রীর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। ছেলের বাড়ির কেউ প্রাণে বাঁচেনি। অবশ্য এসব খবর আমরা যখন পাই সেটা অনেক পরে। লগ্নভ্রষ্টা মেয়ে লোকের কথা সহ্য করতে না পেরে বাড়ির সামনে পুকুরে ডুবে মরে। ওর বাপটাও এই ধাক্কা সহ্য করতে না পেরে না সেই দিনই গলায় দড়ি দিয়ে মরেছিল। পুলকের জ্ঞান ফিরলেও ও এক প্রকার চটে গিয়ে আনন্দ ঘটককে বলল, তোমার কোনো আক্কেল আছে? কোথায় আর কোন মেয়ে দেখাতে এনেছো এখানে? আপনি পাত্রী দেখার জন্য এত জোরাজুরি করছিলেন, আর এইদিকে তেমন মেয়ের খোঁজও ছিল না। বাড়িতে 2 বছর আগে এই মেয়েটিরই ছবি আর ঠিকানা পড়েছিল। ভাবলাম আপনাকে দেখিয়ে আনি। তখন কি জানতাম যে সে মেয়ে মরে ভূত হয়ে বসে আছে। ঘটনার এখানেই সমাপ্তি ঘটলে অনেক স্বস্তি পেতাম, কিন্তু তা হয়নি। এরপর হাজার চেষ্টা করেও পুলকের সঙ্গে যোগাযোগ করতে পারিনি অনেকগুলো দিন। হঠাৎ সে কোনো রকম খোঁজ খবর না দিয়েই উধাও হয়ে গেল। সর্বদাই তার ফোন সুইচ অফ পাচ্ছি। কি জানি আজ হঠাৎই কেন মনটা ভীষণ খারাপ হয়ে উঠছে বুঝতে পারলাম না। খালি ওর কথা মনে হচ্ছে। না, কাল ওর বাড়ি একবার যাওয়ার দরকার। এই কথা ভাবতে ভাবতে রাতে শুয়ে পড়লাম। অনেক রাতে গভীর ঘুমটা আচমকাই কয়েকটা কুকুর আর শেয়ালের মিশ্রিত চিৎকারে ভেঙে গেল। সঙ্গে সঙ্গে গাটা ছমছম করে উঠল। আমার শরীরের সমস্ত ইন্দ্রিয় সজাগ হলে স্পষ্ট শুনতে পেলাম ছাদের দরজায় কে যেন আঘাত করছে। কান পেতে শুনলাম, হ্যাঁ, একবার, দুবার, না, এ তো বারবার হচ্ছে।
এত রাতে ছাদের দরজায় ধাক্কার শব্দ। ভ্রু কুঁচকে গেল আমার। উঠে টর্চটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে সাবধানে উঠতে লাগলাম। চোর ডাকাত কি? সেসব হলে এভাবে নিশ্চয়ই ডাকবে না। এটা সেটা অনেক কিছু ভেবে ভেবে মনকে প্রশ্ন উত্তরে বোঝাচ্ছি। তবে কে বা কারা আমার ছাদ বেয়ে এলো? ধাক্কার শব্দটা ক্রমশ গাঢ় হয়ে উঠছে। আমি উঠে দরজার ফাঁক দিয়ে টর্চের আলোটা ফেলতেই শব্দটা থেমে গেল। খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। না, আর কোনো শব্দ নেই। সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে পায়ের তলায় ঠান্ডা বরফ গলা জল ঠেকলো আমার। দেখলাম সেই জল সিঁড়ি বেয়ে নেমে চলেছে ঘরের দিকে। আশ্চর্য, কিসের জল? আর কোত্থেকেই বা আসছে এটা? মনের কৌতূহল মেটাবার জন্য সেই জল লক্ষ্য করে এবার আলো ফেলতে ফেলতে এগোচ্ছি। এমন সময় সদর দরজায় শুনতে পেলাম দু হাত দিয়ে কেউ যেন বারবার আঘাত করছে। এই শব্দের মাত্রা পূর্বের তুলনায় ঢের বেশি। দরজা যেন উপড়ে ফেলতে চাইছে কেউ। বুক এবার ঢিপ ঢিপ করছে। ইতিমধ্যেই ঘন ঘন শ্বাস পড়তে শুরু করেছে। ইলেকট্রিকের আলোটা জ্বালতেই দেখি সব চুপচাপ। কেবল শীতল জলের রেখা ঘুরে বেড়াচ্ছে ঘরময়। খানিকক্ষণ সব কিছুই চুপ। এবার আওয়াজটা পেলাম বন্ধ অন্ধকার বাথরুম থেকে। একই রকম তালে দরজায় করাঘাতের শব্দ। আমি ধীরে ধীরে বাথরুমের কাছে গিয়ে বাথরুমের আলোটা জ্বালতেই ধাক্কা বন্ধ। খুব সাবধানে এবার বাথরুমের দরজাটা এক ঝটকায় খুলতেই না, কেউ তো নেই। এরপর আলো জেলে বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম। না, আর কোনো সাড়া শব্দ পেলাম না। ঘড়িতে চোখ ফেলে দেখলাম রাত্রি 2:30। শরীর মন একটু স্বাভাবিক হলে সমস্ত আলো নিভিয়ে পুনরায় শোবার ঘরে গিয়ে বিছানায় উঠলাম। সমস্ত ঘর এখন থমথমে। খোলা জানালার ভেতর দিয়ে স্ট্রিট লাইটের অল্প আলো ঘরের মধ্যে প্রবেশ করছে। হঠাৎ সেই আবছা আলোয় দেখি আয়নার সামনে দাঁড়িয়ে একটা বৃহৎ আকার নারী মূর্তি। দু হাতে মুখ ঢেকে ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে। এ কি? এতক্ষণ টের পেলাম না। একটু আগে যেটা আমি শেয়াল কুকুরের ডাক ভেবেছিলাম সেটা আসলে এই মেয়েটির কান্না। কিন্তু বন্ধ ঘরের মধ্যে এলো কিভাবে? ভয়ে বিছানার এক কোণায় আমি সরে গিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি। নিজের হৃৎপিণ্ডের আওয়াজ এই মুহূর্তে নিজেই শুনতে পাচ্ছি। সে এখনও একইভাবে কেঁদে চলেছে। আমি আমার চোখের দৃষ্টি সূক্ষ্ম করে দেখি আয়নায় তার কোনো প্রতিচ্ছবি নেই। গোছা গোছা চুলগুলো সাপের ফণার মতো লকলক করছে। ভয়াল দৃশ্যে যখন সারা শরীর বেয়ে আমার ঘাম নেমেছে, এমন সময় ঘরের কোণায় জমাট বাঁধা অন্ধকার ভেদ করে এক বিভৎস মুখ নিয়ে এগিয়ে আসছে সেই ধীমানবাবু। দেখলাম ওর গলায় এক গোছা দড়ি। সেই ধীমানবাবু ধীরে ধীরে এগিয়ে এসে আমার বিছানায় উঠে নিজের গলার দড়িগুলো খুলে আমার গলায় দড়ির ফাঁস বানিয়ে জড়িয়ে দিতে লাগলো। আমি ভয়ে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করার চেষ্টা করলাম, নিজেকে মুক্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমি কিছুতেই পাচ্ছি না ওর হাত থেকে নিজেকে মুক্ত করতে। কারণ কখন যে অন্ধকার ভেদ করে পুলক আর আনন্দ ঘটক আমার হাত পা চেপে ধরে বসেছে আমি টের পাইনি। পুলক আর আনন্দ ঘটকের বরফের মতো ঠান্ডা হাত দুটো আমার শরীরকে যেন কেটে বসে যাচ্ছে। তারপর সেই মুখ ঢাকা মেয়েটি ধীরে ধীরে মুখের হাতটা সরিয়ে আমার সামনে আসতেই আমি দেখি এ কি, এ তো শেফালি। ওর করুণ কান্না এবার দুদিকের চোয়াল ফেড়ে হঠাৎ করে উদ্ভট হাসিতে রূপান্তরিত হলো। আমার চোখ মুখের শিরা তখন ফেটে পড়ছে ভয়ে। ধীমান, পুলক, আনন্দ ক্রমশ জ্বলন্ত চোখ নিয়ে আমার মুখের দিকে চেয়ে আছে আর ক্রূর হাসি হেসে উঠল তখনই হঠাৎ।
তারপর ওদের এই বীভৎস দৃশ্য দেখে আমি তীব্র গোঙানি ছেড়ে চোখ বন্ধ অবস্থায় আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে গিয়ে কোন অন্ধকারের মধ্যে যেন তলিয়ে গেলাম। চোখটা খুলল জানালার ওপর থেকে সূর্যের তীব্র আলো সর্বাঙ্গে পড়তেই। ধরপড়িয়ে বিছানায় উঠে বিশ্বাসটা ধীরে ধীরে ফিরে এলো, না, আমি এখনো জীবিত। কাল রাতের ঘটনাটা মনে পড়তেই রোম খাড়া হয়ে গেল। আচ্ছা, সে কি স্বপ্ন না বাস্তব? তার উত্তরটা পেলাম অল্প সময়ের মধ্যেই। মেঝেতে নেমে দেখি সারা ঘরময় জলের রেখা এখনও গড়ে বেড়াচ্ছে। খটকা লাগায় জানালার বাইরে দৃষ্টি ফেলে দেখি জলমগ্ন সারা রাস্তা, বাগান, সব জায়গা। কাল রাত্রে বৃষ্টির জল দরজা জানালার ফাঁক ফোকর দিয়ে আসা এটা অস্বাভাবিক ব্যাপার নয়। আর দরজার ধাক্কা দেওয়ার শব্দ, ওগুলো বোধহয় ঝোড়ো হাওয়া। মিথ্যা যুক্তি দিয়ে কেবল নিজেকে সান্ত্বনা দিয়ে চলেছি, এছাড়া আর কোনো উপায় নেই। গত রাত্রে কি ঘটেছিল এখন সবটাই ধোঁয়াশা। সারাটা দিন একটা ঘোরের মধ্যেই কাটল। ওদের সকলকে এই অবস্থায় কেন দেখলাম, তার কোনো উত্তর পেলাম না। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। প্রচণ্ড অস্বস্তি গ্রাস করে ফেলেছে আমাকে। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে রয়েছি সারাক্ষণ। সময় আমার অলক্ষ্যে গড়িয়ে চলেছে। হঠাৎ বিকেলের দিকে পুলকের কথা মনে পড়তেই ভাগীরথী নদীর তীর ধরে বাইক নিয়ে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাটা নির্জন। খানিকটা বাদে দিনের আলো ফুরিয়ে এসে কেবলমাত্র রাতের আকাশে বিন্দু বিন্দু তারারা সেজে উঠেছে। একটা হাওয়ার স্রোত ঘুরপাক খাচ্ছে মাথার ওপরে অনেকক্ষণ দিয়ে। আকাশে নিশাচরেদের ভিড় ক্রমশ বাড়ছে। এমন সময় বাইকের যান্ত্রিক গোলযোগ শুরু হলো। একটা বিকট শব্দ করে গাড়িটা থেমে গেল। এরপর হাজার চেষ্টা করেও এক চুলও এগোলো না। চারিদিকে আবছা অন্ধকার। আর ঠিক তখনই পেছন থেকে আমায় কেউ ডাকছে মনে হয়। মাথা ঘুরিয়ে দেখি একজন স্থূলকায় ব্যক্তি অন্ধকারে স্তূপের মতো দাঁড়িয়ে। তারপর প্রকাণ্ড মাথা, স্থূলকায় হাত পা নাড়িয়ে থপ থপ করে এগিয়ে আসলো আমার দিকে। গায়ের পোশাক বুঝি চামড়ার সঙ্গে সেঁটে গেছে। খুব ধীর গতিতে ওর শরীরটা এগিয়ে আসছে। খানিকটা তফাতে এসে সে বলল, আমাকে চিনতে পারছিস? কথাটা শেষ হতেই আতকে লাফিয়ে উঠলাম। দম প্রায় বন্ধ হওয়ার জোগাড়। কথা বলার সঙ্গে সঙ্গেই লোকটার নাক মুখ দিয়ে গবগবিয়ে জল ছিটিয়ে পড়ছে। পুরনো স্মৃতি ফেরত আসায় বুকটা কেঁপে উঠল। থতমত খেয়ে বললাম, কে? আমাকে চিনতে পারছিস না? আবার মুখমণ্ডলের সমস্ত ছিদ্র দিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে মাটিতে জল আছড়ে পড়ছে। জলের সঙ্গে গলার স্বর মিশে অদ্ভুত ভয়ঙ্কর সেই প্রশ্ন, আমাকে চিনতে পারছিস না? আমি গাড়ি ফেলে আস্তে আস্তে পিছিয়ে যেতে যেতে একটা গাছের কাণ্ডের সাথে সেঁটে গিয়ে ঢোক গিলে শুকনো খটখটে গলায় জিজ্ঞাসা করলাম, কে? কে তুমি? চতুর্দিকে জলের ফোয়ারা ছড়িয়ে লোকটা গগন বিদারী হাসি ছাড়ল। তারপর গলাটা ভারী করে সে বলল, আমি পুলক, তোর বন্ধু। কাল রাত্রে তোর বাড়ি গিয়েছিলাম। তুই তো ঢুকতে না দিয়ে আলো জেলে বারবার তাড়িয়ে দিচ্ছিলি। আসলে তীব্র আলোয় শরীরটা ধরে রাখতে পারি না। অবশ্য শেষে একবার তোর ঘরে ঢুকেছিলাম। এক নিমেষে পায়ের তলার মাটিটা বুঝি কেঁপে উঠল। তার মানে কালকে রাতের ঘটনাটা সত্য। মুহুর্মুহু ওর কথার ফাঁকে ফাঁকে মুখ নিঃসৃত জল আমার সর্বাঙ্গ ভিজিয়ে চলেছে। সেই সঙ্গে একটা বিকট কটু পচা জলের গন্ধে বাতাস যেন পরিপূর্ণ হয়ে উঠল।
ভয়ে আড়ষ্ট কণ্ঠে জিজ্ঞাসা করলাম, তোর এই অবস্থা কি করে হলো পুলক? হ্যাঁ, এসব আমি কি দেখছি? হ্যাঁ, সবই অদৃষ্ট ভাই। দিন কুড়ি আগে ভোরবেলা বাস ধরে বহরমপুর আসছিলাম আমি আর আনন্দ ঘটক। আবার একটা মেয়ের খোঁজ দিয়েছিল সে। তাড়াহুড়োতে তোকে কিছুই বলা হয়নি। হঠাৎ বাসের মধ্যে প্রচন্ড শব্দ, চিৎকার আর কান্না। তারপর তারপর কিছু বোঝার আগেই সব যেন ওলট পালট হয়ে গেল, আর সামনের দিকে আমি ছিটকে পড়লাম। এরপর জানালার কাঁচ ভেঙে বাসের মধ্যে এক নিমেষে ঢুকে পড়লো জল। স্পষ্ট বুঝতে পারলাম বাসটা জলের তলায় তলিয়ে যাচ্ছে। কালো জলে কিছু দেখা যায় না। কতক্ষণ তড়পেছিলাম জানি না, কিন্তু কিন্তু বিশ্বাস কর, এখন এখন অনেক ভালো আছি। পুলকের এতক্ষণের কথায় ঠান্ডা জলের মতো একটা স্রোত মাটি ভিজিয়ে দিয়ে গড়িয়ে গড়িয়ে ভাগীরথীর জলে গিয়ে মিশছে। শেষের কথাটা শুনে অবাক হয়ে ভয় মিশ্রিত কণ্ঠে আবার বললাম, বাবা ভালো আছিস মানে? হ্যাঁ, তোর মনে আছে শেফালির কথা? হ্যাঁ হ্যাঁ। ও আমার কথাটা শুনেই আনন্দসূচক একটা হাসি ছেড়ে বলল, বাসটা জলের থেকে তোলা হলে অনেক লাশ উঠলেও আমি পাকে আটকে ছিলাম। শেফালি তো আমাকে জলের তলে ডুবন্ত অবস্থা থেকে টেনে বের করে এনেছিল। আসলে কি জানিস, ওর প্রথম বিয়েটা ভেঙে যাওয়ায় ও খুব অতৃপ্তি আর আঘাত পেয়েছিল। তাই ও মরেও মুক্তি পায়নি। আর এখন এখন আমাকেও ছাড়তে চায় না। এখন আমাকেও ওর দলে টেনে নিয়েছে। আমরা এখন দিব্যি আছি রে, ভালো আছি দুজনে। পুলকের এই পরিণতি শোনার পর আমার শরীরের রক্ত জমাট হিম হয়ে গিয়ে সর্বাঙ্গ প্রায় স্থির। এরপর পুলক একেবারে নদীর কাছে গিয়ে চিৎকার করে ডাকলো। শেফালি! ঠিক তখন আকাশ কাঁপানো একটা ঝোড়ো হাওয়া নদীর চর বেয়ে ওপর অবধি গাছপালাগুলোকে সব নাড়িয়ে চলে গেল। তারপর অল্প অল্প করে নদীর জলে পাক খাওয়ার শব্দ শুনতে পেলাম। সেই শব্দ ধীরে ধীরে গাঢ় হতে লাগলো, আর আমি তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে দেখলাম অন্ধকার ভেদ করে এগিয়ে আসছে স্থূলকায় শেফালি। সারা শরীর দিয়ে জলের রেখা খসে খসে পড়ছে। আমার শরীরের উত্তেজনা ক্রমশ কাঁপুনিতে রূপান্তরিত হলো। আবার নিজের হৃৎপিণ্ডের লাফিয়ে চলার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। পুলক নাক মুখ দিয়ে হুড়মুড়িয়ে জল খসিয়ে বলতে লাগলো, সামনের অমাবস্যায় ওকে আমি বিয়ে করছি। তারপর দুজনে ওদের বাড়ির সামনের পুকুরটায় আমরা থেকে যাব ভাবছি। তুই আসিস কিন্তু, অবশ্য না আসলে তোকেও আমি ছাড়বো না। অন্ধকার চেপে বসলে ওরা দুটিতে আমার চোখের সামনে থেকে সরে গিয়ে জলে নেমে আস্তে আস্তে ডুবতে লাগলো। আমি কালকের রাত্রের ঘটনার একটা অংশ মনে পড়তেই চিৎকার করে জিজ্ঞাসা করলাম, কিন্তু কিন্তু পুলক, কাল রাতে আমার গলায় দড়ির ফাঁস দিয়ে তোরা আমাকে মারতে চাইছিলি কেন? আমি তো তোদের কোনো ক্ষতি করিনি। বারে বন্ধু হোস, আর বন্ধুর বিয়েতে বরযাত্রী যাবি না? উত্তরটা শুনে আমার চোয়াল ঝুলে পড়ে। অথর্ব হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। বিস্ফারিত চোখ নিয়ে দেখলাম ঝুপ করে ওরা দুজনে নদীর জলের তলায় তলিয়ে গেল। বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম। তারপর বাইকের দিকে এগিয়ে গেলাম। তারপর গাড়িটা স্টার্ট দিতে গিয়েই যেখানেই আমি স্পর্শ করছি দেখছি সেই জায়গাটা ভিজে যাচ্ছে। এতক্ষণ শুনলেন আশিস চক্রবর্তীর লেখা কোণে দেখার কাহিনী।
গল্পকার আশিস চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।